তাসকিন, গণভোটের প্রশ্নগুলো আপনার কাছে একটু জটিল মনে হয় কিনা, আমি এটাকে আরেকটু সহজ করা গেলে এই বিতর্কটা কমানো যেত কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেউ যদি শুধু সংসদ নির্বাচনে অর্থাৎ এমপি প্রার্থীদের ভোট দেন, এই ভোট না দেন, এবং দুই ভোটের মাঝখানে ভোট পড়ার হার যদি অনেক কম হয়, সেটিও নৈতিকভাবে প্রশ্ন তোলার সুযোগ থাকবে কিনা যারা গণভোটের বিরোধী সেই পক্ষের কাছে। অবভিয়াসলি এটা মানে প্রশ্নের যে প্যাটার্নটা কমপ্লিকেটেড, এটাতে কোনো ডাউট নাই, এটা আরও সহজ হতে পারত, কিন্তু আমাদের রাজনীতিবিদরা এটাকে সহজ করতে চাইছেন কিনা এটাও একটা বড় প্রশ্ন। যারা প্রথম থেকে বলেন আমরা চেয়েছি কিনা, হ্যাঁ আমরা তো চাইছি, অবশ্যই চাইছি। আচ্ছা, মানে একটা দল যদি 48 এর আউট অফ 48 যদি মানে ম্যাক্সিমাম পয়েন্টে যদি ডিসেন্ডিং দেয় তো কমপ্লিকেটেড হবে। এখন ডিসেন্ডিং আপনি বলতে পারেন যে এটা তো ডেমোক্রেটিক বিউটি, তাহলে আমি এখন এটার বাইরেও তো আমিও বলতে পারবো না এটা তো ডেমোক্রেটিক বিউটি, আমিও তাই বলতেছি ডেমোক্রেটিক বিউটি। এখন ভাই আপনি ডেমোক্রেটিক বিউটি দেখাইছেন, জটিলতা কিছুটা তো নিতেই হবে আপনার। এবং দেখেন আমি জাস্ট আপনার উত্তরটা মানে দেওয়ার সাথে সাথে আমার কাছে মনে কিছু ব্যাপার একটু রেসপন্স করা দরকার। নাহরিন ম্যাডাম বললেন যে এটা অপ্রয়োজনীয় ছিল, এটা কমপ্লিট একটা লজিক্যাল ফ্যালাসি। পৃথিবীর ইতিহাসে মানে আই হ্যাভ দি রেফারেন্সেস, বাট বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান। বাংলাদেশে যে কয়টা রেফারেন্ডাম হয়েছে, বাংলাদেশে প্রত্যেকটা রেফারেন্ডামে আপনি কি কাস্টিং পার্সেন্টেজ জানেন? অ্যাবোভ 95 টু অ্যাবোভ 98% পর্যন্ত কাস্টিং হয়েছে। তাহলে সবাই তো হ্যাঁ ছিল, মানে উনার লজিক, সবাই যদি হ্যাঁ থাকে তাহলে এই গণভোট অপ্রয়োজনীয়। তাহলে ওই গণভোটটা জিয়াউর রহমান কেন করে? অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন জিয়াউর রহমান, বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। এটা একটা প্রসেস কি? এই প্রসেসটা হচ্ছে আপনি মানুষের পক্ষ থেকে আপনি রিকগনিশন নিচ্ছেন। ইটস নট সবাই কি জানেন? হ্যাঁ সবাই জানি ভাই। সবাই কি পক্ষে আছেন? পক্ষে আছেন, সমাবেশের মতন সবাই হাত তুলে দেখান, ওয়াজ মাহফিলগুলোতে হ্যাঁ হাত তুলে দেখাইছে, হয়ে গেল। ইজ ইট দি প্রসেস? এটা একটা লজিক্যাল ফ্যালাসি। কাজেই রেফারেন্ডাম সবাই যদি হ্যাঁও থাকে, ইউ হ্যাভ টু হ্যাভ সাম এভিডেন্স। এটা ইতিহাস, আপনি ইতিহাসকে ভাই চ্যালেঞ্জ করলে তাই হ্যাভ নাথিং টু সে। ঠিক এই বিরতির আগে এই প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম, ধরেন জুলাই সনদে সই নিয়ে আপনি বলছিলেন যে আপনি হয়তো সই করেননি, কিন্তু আপনাদের অ্যাকশন দেখতে না আপনি ফলে প্রফেসর নাহরিনের যে যুক্তি, সেই যুক্তি হচ্ছে ধরেন গণভোটেও তো আপনি অ্যাকশন দেখবেন, সবাই তো এটার পক্ষে, ফলে এটা ভেরি ওকে। আমি সাইন নিয়ে দেখেন, মানে ইটস টু লেট না তো ভাই, ইউ হ্যাভ টাইম, টেক টাইম, সমস্যা নাই তো। এই প্রশ্নটা ভ্যালিড হয়ে যাবে, আপনার এই প্রশ্নটাই ভ্যালিড হবে। যদি সময় চলে যায় তখন আপনি আমাকে এই প্রশ্নে জর্জরিত করবেন, আমি জর্জরিত হতে রাজি আছি, কোনো সমস্যা নেই। মানে এটা ভোটের আগের দিন পর্যন্ত সই করা যাবে, আই হ্যাভ দি রাইট, তাই না? আমাকে তো, আমার তো স্কোপ আছে। কাজেই আপনার প্রশ্নটা আমি একদম সাদরে গ্রহণ করে নিব। এরপরে দেখেন আরেকটা ব্যাপার বলি, যেমন মনীষা আপা বলছেন সরকারি মেকানিজম। আচ্ছা, গণভোট কোনো দল করতে পারে? হিস্ট্রি কি বলে? পৃথিবীর ইতিহাস কি বলে? বাংলাদেশের ইতিহাস কি বলে? ভাই গণভোট ইটসেলফ ইজ আ গভর্নমেন্ট মেকানিজম। গণভোট কি কখনো সরকার করছে, করছে, দল করছে কোনো? আজব। হ্যাঁ আপনি এটাকে আপনার পছন্দ হচ্ছে না, দিস ইজ ওয়ে আপনি ট্যাগিং করতেছেন এটা সরকারি মেকানিজম। আচ্ছা, যদি সরকারি মেকানিজম ধরে নেই, আপনার এই ওয়ার্ডটা পজিটিভ ওয়ার্ড না, নেগেটিভলি বলতেছেন, এই সরকার তো আপনারা আমাকে রিপ্রেজেন্ট করে রে ভাই। এই সরকার বিএনপিকে রিপ্রেজেন্ট করে না, এই সরকার জামাতকে রিপ্রেজেন্ট করে না, এখানে লেফট পার্টিসগুলোকে রিপ্রেজেন্ট করে না, এনসিপিকে রিপ্রেজেন্ট করে না। এটা তো একটা গণঅভ্যুত্থানের সরকার, ইটস নট আ ট্র্যাডিশনাল গভর্নমেন্ট। এটা কোনো সিস্টেমেটিক প্রসেসে আসে কোনো গভর্নমেন্ট না। এরপর আপনি আসলেন, আপনি বললেন যে গণভোটের যে একটা প্রাসঙ্গিকতা, খুবই প্রাসঙ্গিক একটা আলাপ নিয়ে আসেন, সেটা হচ্ছে এটার কোনো আইনি ভিত্তি নেই। ভাই আইনি ভিত্তিটা ধ্বংস করছিল কে? হাসিনা। তাফসিল নিয়ে আপনি আলাপ দেখেন, এটাকে আইনিভাবে এই প্রসেসকে ধ্বংস করা হয়েছে, গণভোটের প্রসেসকে। পরবর্তীতে এটা রিট আছে, বদিউল আলম মজুমদার স্যারের রিট আছে, আপনি দেখেন। এবং সংসদ সেখানে আইন বিচার বিভাগ সেখানে কি ধরনের রায় দিচ্ছে আপনি দেখেন। এটাকে রিলেজিটিমাইজ করার সুযোগ আছে, কিন্তু আপনি রিলেজিটিমাইজ করার জন্য আপনার পার্লামেন্ট লাগবে, প্রসেসে যাইতে হবে তো আপনাকে। আপনি এটাকে যখন আপনি রেফারেন্ডামটা করে নেবেন, আপনি যখন আইনি কাঠামো দিয়ে আপনি যখন এটাকে মানে রিস্টাবলিশ করবেন, তাইলে তবে আপনার আইনি ভিত্তি নিয়ে কথা নাই। আচ্ছা, এখানে দুজনকে আমি একটু বলি, আমি আমার দলের রেফারেন্স নেওয়ার দরকার নেই, আমি একদম সহজ করে আমার দলের রেফারেন্স নেওয়ার দরকার নেই। ঐক্যমত্য কমিশনে এটার উপর একদম এক্স্যাক্টলি এটার আইনি ভিত্তি আছে কিনা, সালাউদ্দিন ভাইয়ের একটা স্পিচ আছে, খুবই খুবই সিগনিফিকেন্ট। মানে আমরা তো সালাউদ্দিন ভাইকে এটা খালি রাজনীতিবিদ হিসেবে দেখি, মানে রাজনীতি আইন এবং রাজনীতি শাস্ত্রের তার একটা ভালো মানে আপনি সেখানে দেখতে পারেন, খুবই সিগনিফিক্যান্ট, ওয়েল রেফারেন্সড, এবং মানে হিস্ট্রিতে উনি রেফারেন্সগুলোকে ওখানে কোট করছেন। আপনি ওনাদের বক্তব্য শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বক্তব্য শোনা ধরে আমি একটু কম জানি,
তার বক্তব্যটা শুনেন, দেখেন এটা আইনি ভিত্তি আছে কিনা। আইনি ভিত্তি নাই, পুরো একটা রাষ্ট্র ব্যবস্থা এটাকে মানে কোনো কারণে recognize যদি করতেছে। গণভোটে কম ভোট পড়ে, এটার উত্তরটা আমি দেই। দেখেন গণভোটে কম ভোট পড়ার যে ব্যাপারটা আপনি বলতেছেন, এখন ধরেন আমি এখানে আগে অবশ্য কখনো মাহফুজ পড়ে ভাই, নাই। আমি এখন উত্তর কি দিতে পারি বলেন? যে গণভোটে যদি কম ভোট পড়ে, আমি মন খারাপ করা ছাড়া তার আমার কোনো উপায় নেই। কিন্তু গণভোটে কম ভোট যদি পড়ে, তাহলে এটারও কিছু কিছু সরকার কিছু কিছু নাকি গণভোটে কম ভোট পড়েই না কখনো? আইডিয়ালি পড়ে না। বাংলাদেশ হিস্ট্রিতে আইডিয়ালি আমরা দেখি নেই, মানে যে কটা গণভোট আর রেফারেন্স আমাদের কাছে প্রায় আছে 100 দেখি কাছাকাছি ছিল। কাছাকাছি ছিল। এখন আমরা বিশ্বাস করি যে এই গণভোটেও এরকম কাস্টিং হবে, কারণ দেখেন মানুষের কাছে পরিবর্তনের মেসেজগুলো ক্লিয়ার। পরিষ্কার। কোন দল, আমি লাস্ট লাইনটা বলে দিই, কোন দল তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে না বলে গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা এখন মানুষ জানে। কাজেই মানুষ ওই আউটব্রেকটা করবে। আপনি দেখেন না আপনার এই কি বলে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ইলেকশনগুলোতে দেখতেছেন না, জি, পরিষ্কার এটা কিন্তু হচ্ছে। মেসেজ, Message, ইটস আ জি। মেসেজ। আপনি মেসেজ যাবে নিবেন, কি নেবেন, ইটস অন ইউ।